আন্দোলন আপনি যদি সংক্ষেপে ইতিহাসটা বলেন, মানে ভাগ হওয়ার পরবর্তীকালে ছাত্র আন্দোলনের ইতিহাস আজ অবধি। 1947 সালে যখন ভারত দ্বিখণ্ডিত হল, তাতে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানকে নিয়ে একটা পাকিস্তান রাষ্ট্র তৈরি। কিন্তু তারপরে আমরা যদি দেখি 47-এর পর পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের পেছনে মূল যে দাবি সেটা হচ্ছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে। এই যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে, এই লড়াইয়ের পটভূমিটা, এই লড়াইয়ের প্রেক্ষাপটটা, এই লড়াইয়ের সূচনা লগ্নটা কিন্তু এসেছিল ছাত্রদের হাত ধরে। 1947, 1948, 1952 এই যে ছাত্র আন্দোলন, এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে, ছাত্র আন্দোলনই কিন্তু রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করেছিল। মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একদম যদি গোড়ার কথা বলি, তার পটভূমিটা তৈরি হয়েছিল কিন্তু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। তারপরে ধীরে 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 ছাত্র আন্দোলনের সেই রাশগুলো অন্যভাবে রাজনৈতিকভাবে লড়াইয়ের ময়দানে আসে। রাজনৈতিক দলগুলো সেই ছাত্রদের দাবি দাওয়াকে কেন্দ্র করে পরবর্তীকালে আরও উচ্চ মার্গে সেই আন্দোলনগুলোকে নিয়ে যায়। তারপরে আমরা দেখছি যে 1971 সালে মুক্তিযুদ্ধ হচ্ছে এবং সেখানে মুক্তিযুদ্ধের সাফল্য আসে। মানে গোড়ার কথা যেটা আমি বলছি, বাংলাদেশের ছাত্ররাই বাংলাদেশকে দিশা দিয়েছে প্রত্যেকটা পর্বে। মানে এই 71-এর পরে 2024 প্রায় 52-53 বছর হতে চলল, ছাত্ররাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক চরিত্র তৈরি গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় নিয়েছে। চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এই স্লোগান উঠেছে শেখ হাসিনার একটি মন্তব্যকে কেন্দ্র করে। এই যে রাজাকার ক্ষত, এই মুক্তিযুদ্ধ সময় আমরা দেখেছি, মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বহুদিন এই ক্ষত দমদম করেছে, আবার প্রায় 5 দশক পরে এই ক্ষত ফিরে এলো। যদি একটু ব্যাখ্যা করেন। আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে রাজাকার শব্দটা একটা ঘৃণ্যভাবে মানুষের মননে গেঁথে আছে। কারণ আমরা যদি 71-এর মুক্তিযুদ্ধ 25শে মার্চ যখন অপারেশন সার্চলাইট হলো, সেই সময়ে পাকিস্তানি মানে পশ্চিম পাকিস্তানি রাষ্ট্রনায়করা, শাসকরা, তাদের আর্মি, তাদের পুলিশ যে আক্রমণ করেছিল, মানে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপর, মহিলা, শিশু, এমনি সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, এই আক্রমণে সক্রিয়তা সব থেকে যদি পূর্ব পাকিস্তানের যে অংশ থেকে এসেছিল সেটা হচ্ছে রাজাকারদের কাছ থেকে। অর্থাৎ এক কথায় যদি বলি, রাজাকাররা হচ্ছে পূর্ব পাকিস্তানের সব থেকে প্রতিক্রিয়াশীল শক্তি, যারা মনে করে যে মুসলিম রাষ্ট্রের যে ধ্যান ধারণা সেটা নিগড়ভাবে মানুষের মননে গেঁথে থাকে। তাহলে রাজাকার এই 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 যে প্রজাতি, যদি বলি, এই প্রজাতিটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটা ঘৃণ্য প্রজাতি হিসেবে বিবেচিত হয় মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে। কারণ ওদের অত্যাচারের মাত্রাটা কি লেভেলে ছিল, যারা ওই সময়ের ইতিহাস একটু একটু পড়াশোনা করেছে তারা জানে। আজকে যখন ছাত্র আন্দোলনটা এই হচ্ছে, তখন শেখ হাসিনা যখন বলছেন যে মুক্তিযোদ্ধাদের চাকরি দেব নাকি রাজাকারের নাতি নাতনিদের দেব, এই শব্দটা যেহেতু ঘৃণ্য শব্দ, এই শব্দটা যেহেতু ঘৃণ্য শব্দ এবং এই শব্দটার সাথে যেহেতু আন্দোলনকারীদের যুক্ত করা হলো, সেই জন্য কিন্তু ছাত্র সমাজ এটাকে খুব খারাপভাবে নিয়েছে। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে হাসিনা আসলে মনে হয় ওইভাবে বলতে চান। অর্থাৎ উনাকে যে প্রশ্নটা করা হয়েছিল, খুব মন দিয়ে আপনারা যদি দেখেন, যে বলা হয়েছিল আপনার কাছে যদি দুজনকে হাজির করা হয়, একজন মুক্তিযোদ্ধার সন্তান আর একজন রাজাকারের সন্তান, তাহলে আপনি কাকে প্রেফারেন্স দেবেন? সেখানে হাসিনা বলেছিলেন, বলার ভঙ্গিটা অন্যরকম ছিল। সেখানে হাসিনা বলেছিলেন, আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে গুরুত্ব দেব, রাজাকারের সন্তানদের নয়। মানে মুক্তিযোদ্ধার সন্তানদের গুরুত্ব দেব না রাজাকারের সন্তানদের, এইভাবে বলেছিলেন। কিন্তু হয় না, কথাকে অন্যভাবে সমাজের মধ্যে ফেলে দিয়ে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মানে এখন তো আমাদের একাডেমিক বিষয়গুলো থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে প্রচারণা থেকে শুরু করে তো সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটাকে ওইভাবে ছাড়া হলো। ছাত্র সমাজ কোথাও একটা এখানে একটু বুঝতে ভুল করেছে। মানে ওরা ভেবেছে যে হাসিনা ওদেরকেই রাজাকার বলছে। আমার যদি মানে নিরপেক্ষ বিশ্লেষণ করতে হয় তাহলে কিন্তু ওইভাবে বলতে চাননি। কিন্তু রাজাকার শব্দটা এতটাই ঘৃণ্য, ওরা নিজেদেরকে রিলেট করে আন্দোলনটাকে ওই তীব্রতাই নিয়ে গেছে।
এই এই প্রশ্নেই আসি, আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে, এই বক্তব্য সামনে এসছে, এই শব্দের উচ্চারণ এটাই কি বিরোধী দলগুলো বিএনপি জামাত এদেরকে সুবিধা করে দিলে আন্দোলনকে একটা সাম্প্রদায়িক রং দিতে বা হাইজ্যাক করে নিতে? একদম, আপনার প্রশ্ন একদম সঙ্গত প্রশ্ন। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আপনি যদি আবার ফিরে যান, তাহলে এই রাজাকার এই প্রতিক্রিয়াশীল শক্তি তো মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। 1975-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হচ্ছে, তারপরে যে দীর্ঘকাল ধরে বাংলাদেশের শাসন ক্ষমতা প্রতিক্রিয়াশীল শক্তিদের হাতেই ছিল, এবং এই প্রতিক্রিয়াশীল শক্তির হাতে থাকার সময়ে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের চিন্তা চেতনার স্তরগুলোকে কোন জায়গায় রাষ্ট্রীয় তরফে নিপীড়ন করা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন কম বেশি। কিন্তু তারপরে এই 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 যে রাজাকার আবার বলা হচ্ছে, সেই প্রতিক্রিয়া, তারা তো ক্ষমতায় আসতে পারছে না। কিন্তু এখানে আবার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমি তার মানে হাসিটাকে আমি ক্লিন চিট দিচ্ছি না। হাসিটা এই ছাত্র আন্দোলনকে রাষ্ট্রনায়ক হিসেবে যে সহমর্মিতার সাথে ট্যাকেল করা উচিত ছিল, কোথাও একটা ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। এবং আরেকটা ক্ষোভ তো বাংলাদেশের মানুষের মধ্যে আছে, এটা আপনারাও জানেন, যে এই যে নির্বাচনগুলো হলো, 18 নির্বাচন, 23-এর নির্বাচন, এই নির্বাচনগুলো কিন্তু আমরা যতই নির্বাচন বলি, এগুলো টু সাম এক্সটেন্ট কিন্তু গণতান্ত্রিক নির্বাচন ছিল না। সাধারণ মানুষের পার্টিসিপেশনের জায়গাটা সেইভাবে ছিল না। ফলে এই ত্রুটিগুলোর জন্য কিন্তু একটা ক্ষোভ মানুষের মধ্যে ছিল। এই ক্ষোভটাকে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, প্রতিক্রিয়াশীল শক্তিরা ছাত্র সমাজকে, মানে বাংলাদেশের যারা অপশক্তি, তারা ছাত্র সমাজকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রের যে বিভিন্ন সম্পত্তি ধ্বংস করা হলো। মানে আমাকে যদি বলেন, ছাত্র আন্দোলনের সাথে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করার কি সম্পর্ক? ছাত্র আন্দোলনের সাথে ঢাকায় যে মেট্রো রেল তৈরি হয়েছে তাকে পুড়িয়ে দেওয়া, তাকে ধ্বংস করে দেওয়ার কি সম্পর্ক নেই। পদ্মা সেতুকে ধ্বংস করার কি সম্পর্ক নেই। কিন্তু এই যে ধ্বংস লীলাটা চললো, তার অভিমুখটাকে যদি আপনি খুব মানে গভীরভাবে স্টাডি করেন, চর্চা করেন, তাহলে দেখবেন এখানে ওই অপশক্তিরা ঢুকে পড়েছে। এবং এটা এই অপশক্তিকে রুখতে গিয়ে হাসিটা যেভাবে পদক্ষেপটা নিলেন, এটাকে আমি মানে ব্যক্তিগতভাবে সমর্থন না করলে তাহলে কিন্তু অপশক্তিরা ওখানে শক্তিশালী। এখানেই প্রশ্নে আসি, ছাত্র আন্দোলন প্রাথমিকভাবে জুন মাসে শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবে, 5ই জুনের কোর্টের অর্ডারের পর। তারপর ঈদের ছুটি কাটিয়ে তারা যখন ফেরে, তখনও প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরে যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলন শান্তিপূর্ণই ছিল। ঠিক কোথায় গিয়ে আন্দোলনের মোড়টা ঘুরে গেল বলে আপনার মনে হয়? শুনুন, এর দুটো পার্ট আছে। 2018 সালে হাসিনা সরকার সমস্ত কোটা তুলে দিয়েছে। মানে এতকাল অবধি এই যে গন্ডগোলটা হলো, তার আগে অবধি কিন্তু কোনো চাকরিতে কোনো কোটা ছিল না। কিন্তু এইটা শুরু হলো তাহলে কিভাবে? সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কিছু পরিবারের সন্তান বা মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক এটা মামলা করেছে, এবং হাইকোর্টের রায় ছিল যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা বাতিল করা। তাহলে সরকারের ভাবনার সাথে যে কোটা থাকবে না 18 সালের সিদ্ধান্ত, সেই ভাবনার সাথে আজকে যে হাইকোর্টের রায়ের পরে যে ছাত্র আন্দোলনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সাথে কিন্তু কোনো ক্ল্যাশ নেই। সরকারও চাইছে কোটা থাকবে না, ছাত্র সমাজও চাইছে কোটা থাকবে না। কিন্তু তা সত্ত্বেও কেন কোটা আন্দোলন এত সহিংসতা পেল, এত উগ্র হলো? তার কারণ হচ্ছে হাইকোর্টের রায়ের পর ছাত্র সমাজের মনে হলো যে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করা উচিত, এবং সেটা ডেমোক্রেটিক আন্দোলনই ছিল, গণতান্ত্রিক আন্দোলনই ছিল, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি একটু আগে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিতে বলেছিলাম যে সরকার এই আন্দোলনকে, ছাত্র আন্দোলনকে যেভাবে ট্যাকেল করতে পারতো, ছাত্র আন্দোলনকে যেভাবে মোকাবেলা করা উচিত ছিল আরো সহনশীলতার সাথে, সংবেদনশীলতার সাথে, হাসিনার সরকারের কাছে এইখানে একটা কোথাও একটা অসহিষ্ণুতার মনোভাব ছিল। এবং এই অসহিষ্ণুতার মনোভাব কিন্তু ওই জায়গা থেকে তৈরি হয়, যেটা আমি বলেছিলাম 18 নির্বাচন, 23-এর নির্বাচন না করতে দেওয়া, বিরোধী পক্ষকে নির্বাচনে দাঁড়াতে না দেওয়া, একটা যে অগণতান্ত্রিক একটা স্বৈরাচারী মনোভাব যে ধীরে ধীরে তৈরি হয় শাসকের মধ্যে, দীর্ঘকাল ক্ষমতায় থাকলে এটা তো তৈরি হয়, সেই জায়গা থেকে এটা হয়েছে। তার সাথে ওই যে বিবৃতি, ওই বিবৃতিটার একটা অপব্যাখ্যা এই বিএনপি, রাজাকার, জামাত এরা করে ছাত্র সমাজকে আরো উস্কেছে।
আর না হলে আপনি বলুন, জেলখানা আক্রমণ করে 150-200-র ওপর ক্রিমিনালকে আপনি কেন মুক্ত করবেন? কারা মুক্ত করতে গেছিল? ছাত্ররা যায়নি। খুব সংক্ষেপে কোর্টের ভূমিকাটা তাহলে আমাদের এই নিয়ে কি কথা বলছে? মানে সরকারের যে বক্তব্য তা নিয়ে আজকের আন্দোলন সহমত, ঠিক আছে, কিন্তু কোর্ট হঠাৎ করে একটা আইন পাশ করলো, তো এই পটভূমিকে কোর্টের ভূমিকাটা কি প্রমাণ করছে এবং তা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সম্পর্কে আমাদের কি কথা বলে? একটা কথা, এই যে হাইকোর্ট যে রায় দিয়েছিল যে সরকারের সিদ্ধান্ত ঠিক না, এর বিরুদ্ধে আপিল করেছে কে? হাসিনা সরকারই করেছে, সুপ্রিম কোর্টে আপিল করেছে। সেই আপিলের শুনানির দিন ধার্য হয়েছিল 7ই আগস্ট, আমি যদি খুব তারিখটা ভুল না করি, 7ই আগস্ট। তাহলে ছাত্র সমাজেরও, যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে, তাদেরও উচিত ছিল 7ই আগস্ট যদি ওয়েট করা, সেটা করেনি। কিন্তু রায়টা তো আসলে সরকার যা চেয়েছিল, ছাত্র সমাজ যা চেয়েছিল, সুপ্রিম কোর্ট সেই রায়টাই কিন্তু দিয়েছে। তাহলে এবার আপনার যে মৌলিক প্রশ্ন, তাহলে আগামী দিন বাংলাদেশটা কোন দিকে যাবে? এবং আমরা দেখছি কি ধীরে ধীরে ছাত্র সমাজ সুপ্রিম কোর্টের এই রায়টাকে কিন্তু মেনে নিয়েছে, এবং এই রায়ের মেনে নিয়ে, মানে কোটা সংক্রান্ত যে রায়, সেটা মেনে নিয়েছে। আরেকটা যে খেয়াল রাখবেন আপনারা, সেটা হচ্ছে ছাত্র সমাজের কিন্তু কোটা নিয়ে আন্দোলন ছিল না, ছিল মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলন। ওর সাথে সাথে মুক্তিযোদ্ধা কোটা যেটা 30% ছিল, তার সাথে সাথে ওই যে মহিলা কোটা, জেলা কোটা, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, আজকে কিন্তু সেগুলোও কিন্তু প্রায় বাতিল হওয়ার মুখে চলে গেল। মানে এটাও কিন্তু আগামী দিনের ছাত্র সমাজকে ভাবতে হবে যে একটা সমাজকে যদি প্রগতিশীলতার দিকে এগোতে হয়, বাংলাদেশের মহিলাদের 10% সংরক্ষণ দিয়ে তাদেরকে যেভাবে এম্পাওয়ারমেন্টের দিকে, উইমেন এম্পাওয়ারমেন্টের দিকে এগিয়ে আনার চেষ্টা একটা সরকারের তরফে হচ্ছিল, সেটা কিন্তু এবার বাধাপ্রাপ্ত হবে। আমি বলছি না মহিলারা কম মেধাহীন, আমি একদম বলছি, কিন্তু পিছিয়ে তো আছে। আপনি যদি জাতি গণনার করেন কোথাও, তাহলে দেখবেন তারা তো পিছিয়ে আছে। সে পিছিয়ে পড়া একটা মহিলাদের এগিয়ে আনার যে একটা সুযোগ ছিল, যেটার বিরুদ্ধে ছাত্র সমাজ ছিল না, আজকে এই সার্বিক ওই কোটা আন্দোলনের ফলে ওটাও কিন্তু অ্যাবলিস্ট হয়ে গেল। ফলে আগামী দিনে আবার এই ছাত্রদের মধ্যে, মানে ছাত্র ছাত্রীদের মধ্যে আবার কোনো বিরোধ না আগামী দিনে তৈরি হয়, এই দিনটা যাতে না আসে, না এলে ভালো, কিন্তু এই দিনটা আসার সম্ভাবনাটাই কিন্তু এই রায়ের ফলে তৈরি হয়ে গেল। 1, 2, সুপ্রিম কোর্ট যে ফাইনাল জাজমেন্ট দিল, তাতে বলেছে মুক্তিযোদ্ধা কোটা 5%, আর 1% হচ্ছে উপজাতি কোটা, আর 1% বলছে যে থার্ড জেন্ডার আর প্রতিবন্ধী কোটা, তাই তো? তাহলে এটার পরেও বলেছে যে চাইলে সরকার এটাকে রিথিঙ্ক করতে পারে। মানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এটাকেই হুবহু সরকারকে মেনে নিতে হবে এটা বলেনি, কিন্তু সরকার কিন্তু ওই রায়কে ধরেই বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে আগামী দিনে আবার এই উপজাতি যারা রয়েছে বাংলাদেশে, এই মহিলারা যারা সুযোগ পাচ্ছিল, মুক্তিযোদ্ধা কোটা তো যেটা কমাতে চেয়েছিল সেটা তো জাস্টিফাইড হয়েই গেল, এইগুলো এগিয়ে আনার জন্য যে একটা পদক্ষেপ ছিল, এরাই না আবার আগামী দিনে কোনো নতুন করে আন্দোলন শুরু করে, এটা কিন্তু একটা দেখার বিষয় আছে।